ইনিয়া চিঠিটা পড়ে আর চোখে বিশ্বাস করতে পারছে না। মানে আদালতের নোটিশ ভুল হতে পারে না। কিন্তু এই নোটিশের মানে কি? তার কোম্পানির সকল কাজ বন্ধ করে দিয়েছে মানে? আর এখানে কোন কোম্পানির কথা? বলা হয়েছে? এই নামে ইনায়ার কোনো কোম্পানি নাই। তাহলে তার নামে আদালত থেকে কেন নোটিশ এসেছে? ইনিয়ার নোটিশের কোনো কিছু বুঝতে পারছে না। ইনিয়া নিজের ফোন রিসিভ করে কল দেয় তার ম্যানেজার আসিফকে। আসিফ ফোন ধরে বলে, জি ম্যাম বলেন। আচ্ছা আসিফ, আমাদের কি এসএস গ্রুপ নামে কোনো কোম্পানি আছে যার মালিকানা আমার নামে দেওয়া? না ম্যাম, আমাদের এমন কোনো কোম্পানি নাই। কিন্তু হঠাৎ করে এইটা কেন জিজ্ঞেস করছেন ম্যাম? না, আসলে আজকে একটা নোটিশ এসেছে আদালত থেকে। আমার কোম্পানি এসএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়ার নোটিশ এসেছে। কিন্তু আমার এমন কোনো কোম্পানি নাই, আমার শুধু একটা ব্র্যান্ড আছে। তাহলে কি আদালত আমাকে মিথ্যা নোটিশ দিয়েছে? হতে পারে ভুল কোনো নোটিশ এসেছে। আসিফ, তুমি চেক করে দেখো আমাদের এরকম কোনো কোম্পানি আছে কি না। আদালত থেকে মিথ্যে নোটিশ সাধারণত আসে না। তুমি চেক করে আমাকে ফোন দিয়ে জানিয়ে দিও। ওকে ম্যাম। ইনিয়া ফোন রেখে হাতে থাকা চিঠি আবার ভালো করে পড়ে, কিন্তু সে বুঝতে পারে না এই এসএস গ্রুপের মালিক সে হবে কেন। তার নামে এমন কোনো কোম্পানি নাই। ইনিয়া নিজের রুমে চলে যায়। সেখানে টেবিলে নোটিশ রেখে দেয়। হঠাৎ করে ইনিয়ার ফোনে একটা কল আসে। ইনিয়া তা দেখে আরুনা বেগম ফোন করেছে। ইনিয়া ফোন রিসিভ করে বলে, মামুনি, কেমন আছো তোমরা? ভালো বাবা। আর নাতাশা কেমন আছে? এখানে প্রত্যেকেই ভালো আছে। আচ্ছা তোর কথা বল, অরণ্যর সাথে তোর দেখা হয়েছে? হয়েছে মানে ওর সাথে বিয়ে দিয়েছি বলে তোর কি মামুনির উপর রাগ হয়েছে? আর অরণ্য কি তোর উপর কোনো অত্যাচার করেছে? অরণ্যর নাম শুনে ইনিয়ার হাসি মুখ থেকে উড়ে যায়। তবে সে আরুনা বেগমকে কষ্ট দিতে চায় নাই। আরুনা বেগম যদি জানতে পারে ইনিয়া অরণ্যকে নিজের স্বামী হিসাবে মেনে নিতে পারে নাই, তাহলে ওনার মনে অনেক কষ্ট লাগবে, যা ইনায়া চায় না। তবে অরণ্য তার ইনায়ার সম্পর্কে কখনো সাধারণ স্বামী স্ত্রীর মতো হতে পারবে না। ইনিয়া বলে, মামুনি, ছোটবেলা থেকে এই ইনিয়া কি কখনো তোমার সিদ্ধান্তের উপর কথা বলেছে? আর অরণ্যর সাথে যেহেতু আমার বিয়ে হয়েছে, উনি আমার স্বামী। অরণ্যর সাথে আমার যতই শত্রুতা থাকুক, ওনার সাথে আমার বিয়ে হয়েছে, সেটা তো মিথ্যে হয়ে যেতে পারে না। আরুনা বেগম ইনিয়ার কথা শুনে হাসে। আরুনা বেগম জানে অরণ্য কখনো ইনিয়ার সাথে খারাপ ব্যবহার করবে না। আরুনা বেগম বলে, ইনিয়া দেখবি, তুই সুখী হবি রে মা। তোর মামুনির দোয়া সবসময় তোর সাথে থাকবে। আমি জানি মামুনি, তবে তোমাকে অনেক মিস করছি আমি মামুনি, বড্ড বেশি। তোকেও আমরা অনেক মিস করছি ইনায়া। আর আজকে অরণ্য আমাদের নিজের দাওয়াত করেছে তোদের বৌভাতের অনুষ্ঠানে জয়েন করার জন্য। রাতে তোর সাথে দেখা হবে আমাদের ইনায়া। চৌধুরী পরিবারকে এ বাড়িতে আসার জন্য অরণ্য নিজের দাওয়াত করেছে, সেটা শুধু ইনিয়া চমকে যায়। যেই অরণ্য চৌধুরী পরিবারের নামও শুনতে পারে না, সেই অরণ্য তাদের বৌভাতের অনুষ্ঠানে দাওয়াত দিছে। অরণ্যর মনে আসলে চলছে এটা কি? ও কি এই বাড়িতে সবাইকে ডেকে এনে অপমান করতে চায়? কিন্তু ইনিয়া কখনো সেটা হতে দিবে না। ফোনের অপর পাশ থেকে ইনিয়ার কোনো রিপ্লাই না পেয়ে আরুনা বেগম বলে, কি হয়েছে ইনিয়া, হঠাৎ করে এমন চুপ হয়ে গেলি কেন? না কিছু না মামুনি। আচ্ছা অরণ্য কখন তোমাকে ফোন করে ইনভাইট করেছে? সকালের দিকে ফোন করে বলেছে তোর আর অরণ্যর বৌভাতের অনুষ্ঠান হবে আজকে, সেখানে যাতে আমরা সকলে উপস্থিত থাকি। ইনিয়া কথাটা শুনে স্বাভাবিকভাবে হাসে। এরপর আরুনা বেগমের সাথেও অল্প কিছুক্ষণ কথা বলে। ইনিয়া ফোন রেখে পিছনে ফিরে তাকিয়ে দেখে অরণ্য রুমে এসেছে। ইনিয়া যার অরণ্যর কাছে আর ওর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, সমস্যা কি আপনার? কি করতে চান আপনি? চৌধুরী পরিবারের সকলে আপনার শত্রু, তাহলে ওদের কোনো বৌভাতে অনুষ্ঠানে ইনভাইট করেছেন? আপনার মনে কি চলছে অরণ্য? অরণ্য হেসে জবাব দেয়, সবসময় তো রেগে কথা বলেন কেন আপনি? আমি আপনার শত্রু হই, তার সাথে জামাইও হই। জামাইয়ের সাথে ভালোবেসে কথা বলতে হয়, তাকে সম্মান করতে হয়। অরণ্য একদম কথা ঘুরানোর চেষ্টা করবেন না, যা জিজ্ঞেস করছে তার উত্তর দেন।
বলুন, চৌধুরী পরিবারের সবাইকে কেন ইনভাইট করেছেন আপনি? একটা কথা ভালো করে শুনে রাখুন অরণ্য, আপনার জন্য যদি আমার মামুনি বা ভালো বাবার কোনো ক্ষতি বা অপমান হয় তাহলে কিন্তু এই ইনায়া আপনাকে খুন করে ফেলবে। ইনিয়া খুন করার কথা শুনে অরণ্য ভাবে মানুষের বউরা তাদের জামাইকে একটু পর পর কিস করতে চায় আর বউ তাকে কথায় কথায় খুন করতে চায়। আম্মু গো, কোন জল্লাদ মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিলে? নাতি নাতির মুখ না দেখে নিজের ছেলে মরা মুখ দেখবে। অরণ্যর কোনো জবাব না পেয়ে ইনায়া আবার জিজ্ঞেস করে, কি সমস্যা আপনার? উত্তর দেন না কেন? আরে জল্লাদ বউ থুকু, মিসেস ইনায়া শান্ত হয়ে যান। শুনেন, চৌধুরী পরিবারের সাথে আমার শত্রুতা অবশ্যই আছে, কিন্তু ওনারা আপনার পরিবার। মেয়ের বউ ভাতে যদি তার পরিবারে কেউ না আসে তাহলে বিষয়টা খারাপ দেখা যায়, যার জন্য ওনাদের আমন্ত্রণ জানাতে হয়েছে আমার। সত্যি বলছেন? তিনি সত্যি বউ আমার, বিশ্বাস করেন? অরণ্যের কথা শুনে ইনিয়া বিশ্বাস হয়। কেন জানি অরণ্যের কথা এখন অবিশ্বাস করতে ইচ্ছে করে না তার। অরণ্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে থাকে আর বলে, আজকে আমাদের বউ ভাতের অনুষ্ঠান, তাই দয়া করে রেডি থাকবেন। আর অনুষ্ঠানে কোনো ঝামেলা করবেন না, কারণ সেখানে অনেক মিডিয়া আর আপনার পরিবারের লোক থাকবে। অরণ্য, আপনার কথা কি মানে? আমি কি ঝামেলা করি? ইনায়ার কথা শুনে অরণ্য পিছনে ফিরে ইনায়ার দিকে তাকিয়ে বলে, না, আপনি ঝামেলা করেন না, বরং নিজের স্বামীর খুন করেন। যদি সত্যি আপনাকে কোনো খুন করে ফেলতে পারতাম, খুন যদি আপনি করেন তাহলে অরণ্যরাজ চৌধুরী খুশি মনে তা গ্রহণ করতে রাজি। এইসব সস্তার ডায়লগ অন্য মেয়েকে দিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা, বাট এই ইনায়াকে না। আপনি কি চান আমি অন্য মেয়ের সাথে এমন মিষ্টি মিষ্টি কথা বলি? শুনুন অরণ্যরাজ চৌধুরী, আপনি মেয়েদের সাথে মিষ্টি করে কথা বলেন বা তিতা করে কথা বলেন, সেটা নিয়ে এই ইনায়ার কোনো মাথা ব্যথা নাই। ইসলামের 4টা বিয়ে জায়েজ আছে। আপনার যদি খুব শখ থাকে তাহলে 4টা কেন, এর বেশিও করতে পারেন। এই ইনায়া আপনাকে অনুমতি দিয়ে দিয়েছে। ইনিয়া কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। অরণ্য নিজের কপালে হাত দিয়ে একটা চুমু খায়। কপাল করে একটা বউ পেয়েছি। সে বিয়ের পরের দিন সকালে নিজের স্বামীকে 4 বিয়ে করার পারমিশন দিয়ে দেয়। বাংলাদেশের সরকারের কাছে আবেদন জানায়, এমন বউ যেন ঘরে ঘরে দেয়। আমি একা কেন সহ্য করব? সময় বিকেল 5টা। অরণ্য রাজ চৌধুরী বাড়িতে আজ অনেক মেহমান এসেছে। অনেক মিডিয়া, বড় বড় শহরের ব্যবসায়ী, সকলে উপস্থিত হয়েছে ইনিয়ার। ওর রুমে বসে আছে। অরণ্য পরনে একটা সাদা পাঞ্জাবি আর পায়জামা। উপস্থিত সকলের সামনে অরণ্য বেশ ভালো করে কথা বলছে। তবে এখন সকালে ইনিয়াকে দেখতে চায়। মিডিয়ার লোকও অরণ্য আর ইনিয়াকে একসাথে দেখতে চায়। অরণ্য সিঁড়ি দিয়ে উপরে যায়। নিজের রুমের সামনে দাঁড়িয়ে দরজা নক করে। অরণ্য বলে, ইনায়া, আপনি কি রেডি হয়েছেন? আমি কি ভিতরে আসব? আসেন। ইনিয়ার জবাব পেয়ে অরণ্য ভিতরে ঢুকে যায়। সেখানে খাটের উপর নতুন বইয়ের মতো করে বসে আছে ইনায়া। পরনে তার সাদা শাড়ি, মাথায় টেকলি, শরীরে সিম্পল সাজ। এতে যেন ইনিয়াকে অসম্ভব সুন্দর লাগছে। অরণ্য নিজের চোখ সরাতে পারছে না ইনিয়ার থেকে। প্রায় 2 মিনিট তাকিয়ে থাকে ইনিয়ার দিকে। এরপর অরণ্যর হুঁশ ফিরে আসে। সে ইনিয়ার বেডের কাছে গিয়ে তার হাত বাড়িয়ে দেয়। ইনিয়া অরণ্যর হাত ধরে বেড থেকে নামে। অরণ্য বলে, ইনিয়া, আমাকে খুন করার জন্য আপনার আর বন্দুকের ব্যবহার করতে হবে না। এত সুন্দর করে সাজলে অরণ্যরাজ চৌধুরী কেন, যে কোনো পুরুষ খুন হয়ে যাবে। অরণ্যর কথা শুনে ইনিয়ার রাগ না, বরং লজ্জা লাগছে। তবে সে কোনো কথা বলে না। অরণ্য ইনিয়ার হাত ধরে নিচে নিয়ে যায়। তারা যখন সিঁড়ি দিয়ে নিচে নামে তখন সব আলো তাদের উপর পড়ে। মিডিয়ার সকলে তাদের ছবি তুলতে বিজি থাকে। অন্যদিকে ইনিয়ার বিয়ের অনুষ্ঠানে ইভানও আসে। সে আসতে চায়নি, বাট আরুনা বেগম জোর করে নিয়ে আসে। ইভান দূরে দাঁড়িয়ে আছে। আরুনা বেগম আর মিলন সাহেব এসে ইনিয়ার সাথে কথা বলে। যদিও অরণ্য বা ওর বোন কোনো কথা বলে নাই তাদের সাথে। অনুষ্ঠান শুরু হয়। সেখানে উপস্থিত অনেকের কাপল ড্যান্স করতে থাকে। সেটা দেখে অরণ্য নিজের হাত ইনিয়ার দিকে এগিয়ে দেয়। ইনিয়া ভুরু কুঁচকে অরণ্যর দিকে দেখে।
অরণ্য কোনো কথা না বলে ইনিয়ার হাত ধরে তাকে সকলের মধ্যে নিয়ে আসে। ইনিয়ার কোমর জড়িয়ে ধরে অরণ্য নিজের কাছে নিয়ে আসে। ইনিয়া চমকে যায়। অরণ্য বলে, কি সমস্যা আপনার অরণ্য? এমন করছেন কেন? কোমর থেকে হাত সরান বলছি। আমি আপনার কোমর না জড়িয়ে ধরি তাহলে ডান্স কি করে করব? আর আমি আপনাকে টাচ করি নাই, বরং শাড়ির উপর হাত রেখেছি। অরণ্য ইনিয়াকে নিজের কাছে নিয়ে আসে। এরপর ওর হাত দিয়ে ওকে ঘোরাতে থাকে। পরে একবার ইনিয়াকে পিছনে ঘুরিয়ে নিয়ে এসে ওর কাঁধের কাছে নিজের মুখ নেয়। ইনিয়ার শরীরে শিহরণে বয়ে যায়। এরপর তারা ডান্স করতে থাকে। অন্যদিকে ইভান তাকিয়ে তাকিয়ে সব দেখে যাচ্ছে। ইভানের কেন জানি খারাপ লাগছে। ইভান বলে, যাকে নিজের জীবন থেকে ইচ্ছে করে দূরে সরিয়ে দিয়েছি তার সাথে অন্য পুরুষকে দেখলে খারাপ কেন লাগে আমার? ইনায়া আর অরণ্যের ডান্স করার মধ্যে বাড়িতে প্রবেশ করে পুলিশের সদস্য। সকলে অবাক হয়ে তাকিয়ে থাকে সেই দিকে। ইনিয়া আর অরণ্য পুলিশকে দেখে নিজেদের ডান্স থামিয়ে দেয়। পুলিশ এগিয়ে আসে ইনিয়ার দিকে। এরপর বলে, মিসেস ইনিয়া, আপনাকে খুনের দায়ে অ্যারেস্ট করা হলো। মানে? আপনার জন্য প্রায় 20 জন মানুষের মৃত্যু হয়েছে, যার শাস্তি হিসাবে আপনাকে জেলে যেতে হবে আমাদের সাথে। বউভাতে উপস্থিত সকলে চমকে যায় হঠাৎ করে পুলিশের এমন করে আসার কারণে। ইনিয়া আর অরণ্য দুজনের ডান্স স্টপ করে পুলিশের কথা শুনে। পুলিশ এসে দাঁড়ায় ইনিয়ার সামনে। এরপর ওর দিকে তাকিয়ে বলে, মিসেস ইনিয়ারা চৌধুরী, আপনাকে খুনের দায়ে অ্যারেস্ট করা হলো। আদালত থেকে আপনার কোম্পানির বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। এস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির খাবার খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে অ্যাডমিট হয়েছে। তার মধ্যে কিছু মানুষের মৃত্যুও হয়েছে। পুলিশের সব কথা ইনিয়ার মাথার উপর দিয়ে চলে যায়। মানে কি বলছেন কি উনি? এস গ্রুপ নামে ইনিয়ার কোনো কোম্পানি নাই। তার সকল ড্রেসের কালেকশন আর ডিজাইনিং নিয়ে। সেখানে তার কোম্পানি খাবার খেয়ে মানুষ কি করে মারা যেতে পারে? ইনিয়ার সকলে আসা আদালত থেকে নোটিশের কথা মনে পড়ে। ইনিয়া বলে, পুলিশ স্যার, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। এস কোম্পানির মালিক আমি না। আমার এই নামে কোনো কোম্পানি নাই। আর নিজের কোম্পানির খাবারে বিষ মিশিয়ে আমি কেন মানুষকে খুন করতে যাব? দেখেন মিসেস ইনিয়া, এস কোম্পানির মালিক আপনি না অন্য কেউ সেটা আমরা জানি না। আদালত থেকে আমাদের অর্ডার এসেছে আপনাকে অ্যারেস্ট করার জন্য। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আর কি সত্যি কি মিথ্যা সেটা কোর্টে প্রমাণ হবে। ইনিয়া আর পুলিশের কথা শুনে আরুনা বেগম আর মিলন সাহেব এগিয়ে আসে। আরুনা বেগম গিয়ে ইনিয়ার কাঁধে হাত রাখে। চোখের ইশারায় ইনিয়াকে শান্ত থাকতে বলে। মিলন সাহেব বলে, পুলিশ স্যার, আমার অবর্তমানে ইনিয়া চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এমডির দায়িত্ব পালন করে। আর ইনিয়া নিজস্ব একটা বিজনেস আছে, তবে তার নাম এস কোম্পানি না। ইনিয়ার সাথে বা চৌধুরী কোম্পানির সাথে এস কোম্পানির কোনো সম্পর্ক নাই। আদালত থেকে হয়তো ভুল নোটিশ এসেছে আমার মনে হয়। আপনাদের ভালো করে চেক করা দরকার। মিলন সাহেবের কথা শুনে পুলিশ অফিসার নিজের পকেট থেকে একটা কাগজ বাহির করে। পুলিশ কাগজটা মিলন সাহেবের হাতে ধরিয়ে দিয়ে বলে, দেখেন স্যার, আমরা পুলিশের লোক, আদালতে আমাদের যা আদেশ দিয়েছে সেটা পালন করা আমাদের দায়িত্ব। মিসেস ইনিয়া এই শহরে বড় বিজনেস ওম্যান। ওনাকে অ্যারেস্ট করার আগে আমরা সব বিষয় ভালো করে তদন্ত করেছি। কিন্তু এই কথা একদম সত্যি যে মিসেস ইনিয়া এস কোম্পানির মালিক। ওনার কোম্পানির খাবার তৈরি না করে বিষ তৈরি করে, যা খাওয়ার ফলে মানুষের মৃত্যু ঘটে। মিলন সাহেব নিজের হাতে কাগজ থাকা ভালো করে পড়ে, কিন্তু সেই কাগজে যা আছে সেটা দেখে উনি অবাক। এস কোম্পানির মালিক সত্যি ইনিয়া? মিলন সাহেব বলে, ইনিয়া, এই কাগজের মানে কি? মিলন সাহেবের কথা শুনে ইনিয়া তার হাত থেকে কাগজ নিয়ে ভালো করে দেখতে থাকে। কাগজে স্পষ্ট লেখা আছে, এস কোম্পানির বর্তমান মালিক ইনিয়া এবং প্রতি বছর এস কোম্পানির প্রফিটের টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। ইনিয়া বলে, ভালো বাবা, তুমি বিশ্বাস করো এই কোম্পানির নাম আমি কখনো শুনি নাই। তাহলে এই মালিক কি করে হতে পারি আমি? আর আমার ব্যাংক অ্যাকাউন্টে এস কোম্পানি কোনো টাকা নাই। আমি সত্যি কিছু জানি না এই বিষয়ে।
পুলিশ ইনিয়ার কোনো কথা না শুনে সে ইনিয়ার হাতে যখন হাতকড়া পরিয়ে দিতে যাবে, তখন অরণ্য এসে ইনিয়ার হাত সরিয়ে নেয়। অরণ্য শান্ত গলায় পুলিশকে উদ্দেশ্য করে বলে, আরে পুলিশ স্যার, বাসর রাতে আমি আমার নিজের বউকে হাত ধরতে পারি নাই, কিন্তু আপনি দেখি আমার আগে আমার বউকে টাচ করার চেষ্টা করছেন। অরণ্যর কথা শুনে ইনিয়া ওর দিকে তাকিয়ে দেখে, সত্যি এই লোকটা কি কখনো ভালো হবে না। ইনিয়া অরণ্যর দিকে রাগে চোখে তাকিয়ে দেখে, কিন্তু অরণ্য একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাটা বলে। পুলিশ অফিসার বলে, দেখেন মিস্টার অরণ্যরাজ চৌধুরী, বাসুরাতে আপনারা স্বামী স্ত্রী কী করেছেন সেই বিষয়ে জানার কোনো আগ্রহ আমার নাই, কিন্তু ইনিয়ার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, ওনাকে আমাদের সাথে থানায় নিয়ে যেতে হবে। পুলিশ অফিসার, আপনি এমন করে কথা বলছেন যেন ইনিয়া আমার না, আপনার বউ। দেখেন, বিয়ে করেছি বউয়ের সাথে থাকার জন্য। বউ ছাড়া এক রাতও এই অরণ্যরাজ চৌধুরী কাটাতে পারবে না। এক দফা এক দাবি, বউ চাই আমার। অরণ্যর কথা শুনে পুলিশ বেশ বিরক্ত হয়। মানে কি বলছে? এই লোকের মাথা খারাপ নাকি ওনার? তবে পুলিশের নিজের দায়িত্ব পালন করতে হবে। তারা ইনায়ার হাতে হাতকড়ি পরিয়ে দেয়, এরপর তাকে নিজের সাথে নিয়ে যায়। অরণ্য ইনিয়ার দিকে তাকিয়ে হাসতে থাকে। তার মাথায় এমন কি চলছে সেটা কেউ জানে না। ইনিয়া এখন জেলখানায় বসে আছে। শহরের প্রায় প্রতিটি টিভি চ্যানেলে তার অ্যারেস্ট হওয়ার কথা জানানো হচ্ছে। ইনিয়া কিছু বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। এই এসএস কোম্পানির মালিক আসলে কে সে সত্যি জানে না। আর ইনিয়ার জন্মের আগে এই কোম্পানির গড়ে উঠেছে, কিন্তু কে এই কোম্পানি তার নামে করে গেছে। অন্যদিকে অরণ্য তার উকিলের সাথে ইনিয়ার বিষয়ে কথা বলছে। অরণ্য নিজের ফোন দিয়ে একজনকে ফোন করে। অরণ্য বলে, এসএস কোম্পানির নামে আমার সকল তথ্য চাই, আর ইনিয়া কি সত্যি এ কোম্পানির এমডি সেই বিষয়ে আমি জানতে চাই। ইনিয়ার সাথে দেখা করতে মিলন সাহেব আর আরুনা বেগম আসে। আরুনা বেগম ইনিয়ার কাছে এগিয়ে আসে। আরুনা বেগমকে দেখে ইনিয়া কান্না করে দিয়ে বলে, মামুনি, সবসময় আমার সাথে এমন কেন হয় মামুনি? আমি কি ক্ষতি করেছি কারো মামুনি? জীবনে কি সত্যি কখনো সুখ হবে না আমার? ইনিয়ার কথা শুনে আরুনা বেগম ওর মাথায় হাত রাখে। অন্যদিকে হাসপাতালে প্রায় 100 মানুষ অ্যাডমিট হয়েছে। সকলের অবস্থা খুব খারাপ এসএস কোম্পানির খাবার খেয়ে। অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে, এর মধ্যে কিছু মানুষের মৃত্যুও হয়েছে। দেশের প্রায় প্রতিটি খবরের কাগজে বর্তমান এসএস কোম্পানির এমন নিউজের কথা বলা হচ্ছে। ইনিয়াকে কালকে আদালতে নিয়ে যাওয়া হবে। হয়তো তার কোম্পানির যাওয়া হবে হয়তো তার কোম্পানির বিরুদ্ধে যে মামলা হয়েছে, যার জন্য তার কঠিন শাস্তি হতে পারে। অরণ্য নিজের রুমে বসে আছে। তার রুমে মন টিকছে না। বারবার ইনিয়ার কাছে যেতে ইচ্ছে করছে তার। অরণ্য রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। এরপর গাড়ি করে থানার উদ্দেশ্যে রওনা দেয়। ইনিয়ার শরীর অনেক টায়ার্ড হয়ে গেছে, যার জন্য সে এখন জেলখানার মধ্যে ঘুমিয়ে আছে। অরণ্য থাকার কাছে যায়। সেখানে গিয়ে পুলিশের অনুমতি নিয়ে ইনিয়ার সাথে দেখা করে। ইনিয়া তখন ঘুমিয়েছিল। ইনিয়া নিচে শুয়ে আছে। অরণ্য তার কাছে যায়। সে দেখে ইনিয়া ঘুমিয়ে আছে। ইনিয়ার মুখ দেখে তার বড্ড মায়া হচ্ছে। ঘুমিয়ে থাকার কারণে ইনিয়ার সামনে থাকা চুল এলোমেলো হয়ে গেছে। অরণ্য তার কানের পিছনে গুঁজে দেয়।